গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত কিছু ঘটনা এবং শব্দ আপনার মনকে বিচলিত করতে পারে, তাই বড়দের অনুমতি নিয়েই শুনবেন। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনি শুনবেন লেখক জিৎ দত্তের লেখা গল্প শতদলপুরের জমিদার বাড়ি। এর আগে আমরা আমাদের চ্যানেলে জিৎ দত্তের দুটি গল্প শুনিয়েছি, শয়তানের ফুল আর অপরটি প্রতিবিম্ব। এই গল্প দুটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর লেখক জিৎ দত্তের আরও গল্প যদি আপনি পড়তে চান, তাহলে তার একটি অসাধারণ ঠিকানা হলো প্রতিলিপি অ্যাপ। প্রতিলিপি অ্যাপে তিনি বেশ কিছু গল্প লিখেছেন। আর পার্সোনালি প্রতিলিপি অ্যাপ আমারও খুবই পছন্দের, কারণ এখানে 50 লাখেরও বেশি বাংলা গল্প রয়েছে। আর এই অ্যাপটা সবচেয়ে বড় যে সমস্যার সমাধান করেছে সেটা হলো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। ফিজিক্যালি তোমাকে বই বেড়াতে হবে না। রাস্তাঘাট, বাস, ট্রেন যেখানে সময় পাবে জাস্ট ফোনটা অন করো আর পড়তে থাকো। আর এখানে প্রত্যেকটা জনার এত সুন্দরভাবে ডিভাইড করা আছে যে তুমি খুব ইজিলি গল্প চুজ করতে পারবে অ্যাজ পার ইউর মুড। এছাড়াও এখানে প্রায় 3 কোটি পাঠক রয়েছে। তাদের অথেন্টিক রিভিউ তোমাকে গল্পটি সিলেক্ট করতে সাহায্য করবে। আর শুধুমাত্র বাংলাতেই নয়, এখানে ভারতীয় 12টি ভাষায় গল্প রয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে। তাই আজই প্রতিলিপি অ্যাপ ডাউনলোড করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার কোন জনার সব থেকে বেশি ভালো লাগে। শুরু হচ্ছে আজকের গল্প শতদলপুরের জমিদার বাড়ি। অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে এই শতদলপুরে এসেছে নবীন, মানব আর শচীন। ওরা 3 জন কলেজ জীবন থেকে বন্ধু, আবার সৌভাগ্যক্রমে 3 জনে একই অফিসে চাকরি করে। অনেক দিন থেকে একটা আউটিংয়ের প্ল্যান করছিল 3 জন মিলে। শহরের এই ব্যস্ত রুটিন মাফিক জীবন থেকে সত্যি কদিনের জন্য একটু পালানো দরকার। শরীর আর মন দুটোরই চাঙ্গা হওয়ার জন্য একটু হাওয়া বদলের প্রয়োজন। তাই ছুটিটা যখন কনফার্ম হয়ে গেল, তখন 3 বন্ধু আলোচনায় বসলো কোথায় যাওয়া যায় তাই নিয়ে। দীঘা, পুরী, দার্জিলিং সকলেই অনেকবার গেছে, আবার রাজ্যের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার মতো অত দিনের ছুটিও নেই। তাছাড়া ওরা এমন জায়গা খুঁজছে যেখানে একটু নিরিবিলি, মানুষের ভিড় কম। এই সময় শচীন প্রস্তাবটা দিল। ওদের পৈতৃক বাড়ি আছে শতদলপুরে। একসময় ওর বাবার দাদু না কে যেন ওখানের জমিদারের নায়েব ছিল। পরে ওর বাবা শহরে চলে এলেও গ্রামের বাড়িটা বেচে দেয়। এখনও নাকি সেখানে ওদের বাড়িটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে। একটু রিমোট জায়গা হলেও ঘুরতে যাওয়ার জন্য শতদলপুর নেহাত মন্দ জায়গা নয়। এখনও সেখানে বড় বড় মাঠ, ধান ক্ষেত, গোলঘর, খড়ের চাল দেওয়া বাড়ি সব রয়েছে। টলটলে দিঘি, পুকুর রয়েছে, এমনকি একটা হাফ মুজে যাওয়া সরু নদীও নাকি রয়েছে। আর আছে শতদলপুরের প্রাচীন সেই জমিদার বাড়ি। শচীনের কথা শুনে বাকি 2 জন তো একেবারে নেচে উঠল। ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয়ই না। 3 জনে ঠিক করলো পরের সপ্তাহে ছুটি পেলেই ওরা শতদলপুরের উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতা থেকে ট্রেনে লাগলো প্রায় 2.5 ঘন্টা। গন্তব্য স্টেশনে যখন পৌঁছলো, তখন বিকেলের মিঠে রোদ ছড়িয়ে আছে এই প্রায় নির্জন স্টেশন চত্বরে। স্টেশন থেকে শতদলপুর আবার 7-8 মাইল পথ। 3 জনে একটা ভ্যান গাড়ি ভাড়া করে উঠে পড়ল। এখানে এর থেকে ভালো আর যানবাহনের আশা করা যায় না। ভ্যানটা যতই স্টেশন থেকে দূরে যেতে লাগলো, ততই সুন্দরী বাংলা মায়ের পল্লী প্রকৃতি রূপ তাদের চোখের সামনে স্পষ্ট হতে লাগলো। এখানকার বাতাস কত বিশুদ্ধ, কত নির্মল। শহরের বাতাসের মতন এখানে জোর করে নিঃশ্বাস নিতে হয় না। প্রাণবায়ু এখানে স্বাভাবিক ছন্দেই প্রবাহিত হয়।
সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে। একটা হালকা সোনালি আলো ছড়িয়ে আছে বিশ্ব চরাচরে। চারিদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কাঁচা মাটির রাস্তা, বিস্তীর্ণ মাঠ, পথের ধারে পাখির কান জুড়ানো কলকাকলি। এইসব দেখে শুনে তিন বন্ধু মনে মনে বেশ রোমাঞ্চিত হয়ে উঠল। শতদলপুরে শচীনের বাড়ি ওরা যখন পৌঁছলো তখন চারিদিকে হালকা অন্ধকার নেমে এসেছে। পুরনো আমলের বিশাল ঘেরা দালান দেওয়া দোতলা বাড়ি, সেকেলে চুনসুরকির গাঁথুনি। জায়গায় জায়গায় কিছুটা ভেঙে পড়লেও এখনো মানুষের বসবাসযোগ্য রয়েছে। ওপরে তাকালে দেখা যায় অনেকগুলো ঘরের জানালার খড়খড়ি ভেঙে বাইরের দিকে ঝুলছে। ঢোকার মুখেই বেশ বড় বড় কিছু গাছ। পাঁচিলের দুপাশে শ্যাওলা আর আগাছায় ঢেকে রয়েছে। শচীন বলল বাড়ির পিছনে নাকি একটা বিশাল বাগান রয়েছে, আর তার মাঝে একটা পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয়। শচীন একটু ভিতরে ঢুকে হাঁক পারল, গজপতি, এই গজপতি। একটু পরে ভেতর থেকে হ্যারিকেন হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলো। বৃদ্ধের বয়স আন্দাজ করা মুশকিল। মাথার চুল তেমন না পাকলেও দেহের চামড়া বেশ মুচকে গিয়েছে। রোগা শীর্ণ গ্রাম্য চেহারা। বয়সের ভারে শরীরটা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। এই গ্রামে বিদ্যুৎ এলেও যেহেতু এই বাড়িতে কেউ বিশেষ থাকে না, তাই এখানে কারেন্টের ব্যবস্থা নেই। যদিও এতে তিনজনের বিশেষ অসুবিধে হবে না। সবে ফাল্গুন মাস, এখনো শীতের আমেজ যায়নি, তাই গরমের সমস্যাও তেমন নেই। সমস্যা শুধু ফোনে চার্জ দেওয়া নিয়ে। তা তিন বন্ধুর কাছে পাওয়ার ব্যাংক রয়েছে। গজপতিকে বলাই রয়েছে ও প্রতিদিন সকালে ওদের তিনজনের ফোন চার্জ করে এনে দেবে। গজপতি বলল, আপনারা তিনজনে কি একই ঘরে থাকবেন নাকি আলাদা আলাদা ঘরে? একটা ঘরই ভালো, কে বল? এখানে এক একটা ঘর বেশ বড়, তিনজনে আরাম করে থাকা যাবে। আর তিনজনে একসাথে থাকলে অনেক রাত অব্দি গল্প গুজবও করা যাবে। গজপতি, তুমি আমাদের তিনজনের একটা ঘরেই ব্যবস্থা করো, বরং জিনিসপত্র রাখার জন্য একটা ঘর খুলে দাও। তাহলে দাদাবাবু, আপনার ঠাকুরদার ঘরটাই আমি খুলে দিচ্ছি। বড় পালঙ্কটা এখনো বেশ মজবুত আছে, আপনারা তিনজনেই ওখানে শুতে পারবেন। আমি সকালবেলা আপনাদের জন্য 3-4টে ঘর পরিষ্কার করে রেখেছি। পালঙ্কটাও ঝাড়পোছ করাই আছে, আমি বরং ওদের গদি চাদর পেতে দিচ্ছি। আর জিনিসপত্র ওর পাশের ঘরটায় রাখছি, কেমন? আচ্ছা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই গজপতি। অনেকটা রাস্তায় এসেছি, তুমি আগে কিছু চা জল খাবারের ব্যবস্থা করো দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি চা জল খাবার করছি। তিনজনে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে রাস্তার পোশাক বদলে নিল। সাথে সাথেই গজপতি চা আর গরম গরম মুড়ি বেগুনি নিয়ে এলো। খেতে খেতে শচীন বলল, তো গজপতি, বলছি রাত্রে কি খাওয়াচ্ছ? কি খাবেন বলুন? যদি বলেন রুটি আর মুরগির মাংস করে দিতে পারি, আবার যদি ভাত বা অন্য কিছু খেতে চান তো তাও বলতে পারেন। এই তো কাছেই বাজার, সন্ধেবেলাও এখানে বাজার বসে, আপনারা বললে নিয়ে আসতে পারি। তবে সাথে একটু মিষ্টি না হলে ঠিক জমবে না। গজপতি, এখানে মিষ্টি টিষ্টি পাওয়া যাবে তো? গজপতি ঘাড় নাড়ল, তারপর টাকা নিয়ে বাজারে চলে গেল। মুড়ি চিবোতে চিবোতে মানব বলল, এই সন্ধ্যেটা কি এভাবেই বসে কাটাবি? এই শচীন, না কাছাকাছি কোথাও ঘুরে আসি। এই নকজ পাড়া গায়ে তো দেখার মতো তেমন কিছু নেই। একটা জমিরা বাড়ি আছে, কিন্তু এত রাত্রে সেখানে যাওয়াটা ঠিক হবে না, ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে আছে। তবে যদি তোরা চাস তো কাছেই সেই নদীটা আছে, বুঝলি, সেখান থেকে একবার ঘুরে আসা যেতে পারে। বাকি দুজনেই রাজি হয়ে গেল। মুড়ি খেয়ে তিন বন্ধু প্রস্তুত হয়ে নিল। ওরা বেরোতে যাবে এমন সময় গজপতিও ফিরে এলো। ওদের তিনজনকে বের হতে দেখে বলল, দাদা বাবুরা কি কোথাও বের হচ্ছেন? হ্যাঁ, ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসি।
আমাদের এখানে তো দেখার মতো তেমন কিছু নেই, শুধু ওই শুকনো নদী, ভাঙা জমিদার বাড়ি, এই। শচীনের মুখে জমিদার বাড়ির নাম শুনে গজপতি চমকে উঠল। ভুলেও সন্ধ্যের পর ওই বাড়ির কাছে যাবেন না দাদাবাবুরা। ও বাড়িতে অনেকে রাতের বেলায় তেনাদের হাসি কান্নার আওয়াজ শুনেছে। ও গজপতি, তোমরা এখনো কোন যুগে পড়ে আছো বলো তো? মানছি তোমাদের এই গ্রামে শহরের মতন আধুনিকতার ছড়াছড়ি নেই, কিন্তু তাহলে ভূত, আরে এখনকার যুগে ওই ভূত প্রেতের কথা শুধু গল্পের বইতেই ভালো লাগে, বুঝলে? মনিবদের মুখের ওপর কথা বলল না গজপতি। সে জানে শহরের লোকেদের কাছে এসব জিনিস ঠাট্টা হাসির বিষয়। গজপতি শুধু করুণ চোখে তাকালো শচীনের দিকে। গজপতির মনের অবস্থা বুঝতে পেরে শচীন বলল, তুমি চিন্তা করো না গজপতি, আমি এখন এই রাত্রে তোমার দাদাবাবুদের ওই ভাঙা বাড়িতে নিয়ে যাব না। আমরা এই কাশি নদীর পাড়ে থেকে ঘুরে চলে আসব। তুমি রান্না করে রাখো, আজ আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব। সারাদিন মেলা ধকল গেছে। উফ। প্রায় শুকনো নদীটাতে জল কমে এলেও এখনো অল্প নাব্যতা রয়েছে। তাতেই মাঝে মাঝে ছোট ছোট ছেলেমেয়েরা ডিঙি নৌকো করে মাছ ধরছে। নদীর পাড়টা বেশ অন্ধকার হয়ে রয়েছে, কিন্তু তাতে ক্ষতি নেই। দ্বাদশীর চাঁদের আলো পড়ে নদীর চড়ার বালি চিকচিক করছে। বেশ ফুরফুরে খোলা হাওয়া। একটা পরিষ্কার জায়গা দেখে বসে পড়ল তিন বন্ধু। শচীন পকেট থেকে একটা সিগারেট বের করল। তিনজনের মধ্যে শচীনই একমাত্র স্মোক করে। মানব স্বাস্থ্য সচেতন, আর নবীনের হাঁপানি রোগ রয়েছে। সিগারেটটা জ্বালিয়ে শচীন বলল, গজপতির কথাটা তোরা হেসে উড়িয়ে দিলি ঠিকই, কিন্তু ও কিন্তু খুব একটা মিথ্যে বলেনি। মানে তুই বলতে চাস ওই ভূত প্রেতের গল্প এসব সত্যি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, মানছি তোর অরিজিন এই গ্রামে, কিন্তু তুই তো বর্ন অ্যান্ড ব্রট আপ শহরে। কিছু মনে করিস না, তোর মুখে এসব কথা বড্ড বোকা বোকা শোনায়। সিগারেটে একটা বড় টান দিয়ে শচীন বলল, সে তোরা যা খুশি বলতে পারিস, কিন্তু এখানকার জমিদার বাড়ি নিয়ে অনেক গল্প লোকের মুখে শোনা যায়। আর ওই যে হাসি কান্নার আওয়াজ, সেটাও কিন্তু অনেকেই শুনেছে। হ্যাঁ, মানছি এখানকার লোকেরা ব্যাকডেটেড, কিন্তু পাগল তো নয় যে খামোখা বানিয়ে বানিয়ে গল্প বলতে যাবে। আরে বাবা, হতেই তো পারে আওয়াজগুলো কোনো জন্তুর বা অন্য কিছুর শব্দ। লোকে তো অন্ধকারে কত কিছুই ভুল শোনে বা দেখে। হ্যাঁ, তা হতেই পারে, কিন্তু এখানে কাছাকাছির মধ্যে এমন কোনো বড় জঙ্গল নেই যে তেমন কোনো জানোয়ার এসে বাসা বাঁধবে। তাছাড়া গ্রামের লোকেরা দিনের বেলাতে গিয়ে ওখানে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তেমন কোনো জিনিসই খুঁজে পায়নি। আচ্ছা আচ্ছা, ওসব বাদ দে। তুই জমিদার বাড়ি নিয়ে কি গল্প আছে বলছিলি? তা শুনি না সেই গল্প। এই অন্ধকারে চাঁদের আলোয় নদীর পাড়ে বসে সে গল্প নেহাত মন্দ লাগবে না, কি বলিস নবীন? সিগারেটটাতে শেষ টান দিয়ে ফিল্টারটা ছুঁড়ে ফেলে দিল শচীন। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে গল্প শুরু করল। ঘটনাটাকে কেউ কেউ বলে গল্প, আবার কেউ বলে সত্যি। এই সত্যি মিথ্যে যাচাই করতে যাব না, তবে এই গল্প গ্রামের প্রায় সকলেই জানে। এই গ্রামের শেষ জমিদার ছিলেন বাহাদুর ত্রিদীপ চৌধুরী। ইংরেজদের টাকা খাইয়ে রায় বাহাদুর উপাধি পেলেও এই ত্রিদীপ চৌধুরী কিন্তু আসলে ছিলেন একজন ডাকাত জমিদার। মানে এরা সকালবেলা জমিদারি সামলালেও রাতে বেরোতো ডাকাতি করতে। তখন এই নদীতে ভরা জল ছিল। এই নদীপথেই ডাকাতি করত ত্রিদীপ চৌধুরী আর তার ডাকাত দল। এই নদী চড়ে কত যে লাশ পোঁতা আছে তার হিসেব নেই। তো ত্রিদীপ চৌধুরী ছিলেন দোর্দণ্ড প্রতাপ জমিদার, যেমন বদমেজাজি তেমন নিষ্ঠুর। প্রজারা তাকে জমের মতো ভয় পেত। যদি কেউ ভুল করেও এনার অবাধ্য হতো বা কোনো বিরোধিতা করতো, তাহলে এনার দুই লেঠেল, আসলে এরা ওনার ডাকাত দলেরই দুজন পান্ডা, কানু আর মাধু,
তাদের প্রকাশ্য দিবালোকেও খুন করতে পিছপা হতো না। ত্রিদীপ চৌধুরীর এমনই প্রতাপ ছিল যে স্থানীয় পুলিশও ওনার ব্যাপারে নাক গলাতে সাহস পেত না। ডাকাতির পাশাপাশি ত্রিদীপ চৌধুরীর আরও একটা ভয়ঙ্কর নেশা ছিল, মেয়ের নেশা। ডাকাতিও করে আবার মেয়ের নেশাও আছে। ত্রিদীপ চৌধুরী না মদন মিত্র, যে কত মেয়ের যে সর্বনাশ উনি করেছিলেন তার কোনো হিসেব নেই। ডাকাতি করার সময় কোনো মেয়ে ধরা পড়লে তার আর নিস্তার নেই, সে ত্রিদীপ চৌধুরীর ভোগ্যা হবেই। এছাড়াও কানু আর মাধুকে নিয়ে প্রায়ই গ্রামের মেয়ে বউ তুলে এনে তাদের সর্বনাশ করত ত্রিদীপ চৌধুরী। অনেকে বলে ত্রিদীপ চৌধুরী নিজে বিপত্নিক ও নিঃসন্তান ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ের প্রবৃত্তি হয়নি। সম্ভবত স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার চরিত্র দোষ দেখা দিয়ে থাকবে। এছাড়া ত্রিদীপ চৌধুরীর একটা ছোট ভাই ছিল। এই ভাইয়ের নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তবে এই ভাইটি একমাত্র মানুষ যাকে ত্রিদীপ চৌধুরী নিজের সন্তানের মতো ভালোবাসতেন। নিজের পাপের ছায়া যাতে ভাইটির গায়ে না লাগে, তাই খুব ছোটবেলাতেই তিনি ভাইকে শহরে পাঠিয়ে দেন লেখাপড়ার জন্য। এই ভাইটি কিন্তু ত্রিদীপ চৌধুরীর একেবারে উল্টো স্বভাব পায়। যৌবন প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার শরীরের বিকাশ হলেও মনের কৌমার্য এতটুকু ক্ষুণ্ণ হয় না, বরং আধুনিক শিক্ষা ও নাগরিক জীবন তার মনের বদ্ধ দ্বার উন্মোচিত করে দেয়। বিদেশি সাহিত্য, বিজ্ঞান ও দর্শন পড়ে পরাধীন দেশমাতৃকা ও তার সন্তানদের দুঃখে কষ্টে তার মন কেঁদে ওঠে। কলেজে উঠতে না উঠতে সে ছেলে নাম লেখায় স্বদেশী বিপ্লবীদের দলে। খবর পেয়ে ত্রিদীপ চৌধুরী ভাইকে গ্রামে ডেকে পাঠান। নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তখন তার রক্তে বিপ্লবের নবজাগরণের স্রোত বইছে। সে ছেলে দাদার কথা শুনবে কেন? ভাইয়ের নানান যুক্তিতর্কের সামনে ত্রিদীপ চৌধুরী অবশেষে পরাজিত হতে বাধ্য হন। মনে মনে ক্ষুণ্ণ হলেও প্রাণাধিক প্রিয় ভাইকে আর বেশি কিছু বলে উঠতে পারলেন না। সেই ভাইটি আবার শহরে তার দলের লোকেদের কাছে ফিরে গেল। তো ভাইকে সংসারে আটকে রাখতে একটা অভিনব পন্থা বার করলেন জমিদার মশাই। কয়েক মাস পরে তিনি ফের ভাইকে ডেকে পাঠালেন। ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন। ভাইটি গ্রামে ফিরতেই তাকে ধরে এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দিলেন পাশের গ্রামের এক উচ্চবিত্ত ব্যবসায়ীর মেয়ে পদ্মার সাথে। পদ্মা খুব সুন্দরী না হলেও তার মুখটা শ্যামল সরলতায় ভরা। তার আঙুর লতার মতন সজীব দেহবল্লরীতে মাদকতা না জন্মালেও মুগ্ধতা জন্মায়। চোখের চাহনিতে দুষ্টুমি ভরা কটাক্ষ না থাকলেও একটা শান্ত স্নিগ্ধতা আছে, যেটাকে ভালো না বেশে থাকা যায় না। তাই ত্রিদীপ চৌধুরীর সেই ভাইটিও কয়েকদিনের মধ্যেই ভালোবেসে ফেলল পদ্মাকে। বেশ কয়েক মাস সব ঠিকঠাক চলল। ত্রিদীপ চৌধুরীও খুশি হয়ে ভাবল, যাক, শেষমেশ ভাইটার সংসারে মন বসেছে। কিন্তু দেশ ও দশের স্বার্থে যেসব মানুষ ঘর ছেড়েছে, তাদের ঘরে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শৃঙ্খলের নেই। কদিন পরেই ত্রিদীপ চৌধুরীর ভাইয়ের কাছে গোপন চিঠি এলো, দেশ মাতৃকা ডাকছে, চলে এসো। সেই রাতেই গোপনে ঘর ছাড়ল ত্রিদীপ চৌধুরীর ভাই। যাওয়ার আগে দাদার উদ্দেশ্যে রেখে গেল একটা চিঠি। তাতে লেখা, দাদা, আমার দেশ আমায় ডাকছে, আমায় যেতেই হবে। তুমি রাগ করো না, আমি ঠিক ফিরে আসব। আর পদ্মাকে তোমার ভরসায় রেখে গেলাম, ওর খেয়াল রেখো। আমি খুব তাড়াতাড়ি ফিরব। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু ত্রিদীপ চৌধুরীর সেই ভাই আর ফিরল না। মাঝে সে দু একটা চিঠি তার দাদাকে আর পদ্মাকে লিখেছে, কিন্তু তাও ঠিকানা গোপন করে। পদ্মা প্রথম দিকে কান্নাকাটি করত, কিন্তু শেষমেশ সেও নিজের অদৃষ্টকে মেনে নিয়েছে। ত্রিদীপ চৌধুরীও নিজের ভাইয়ের উপর বেশ বিরক্ত হল। ঠিক করলো এবার সে ফিরলে তাকে বেশ করে শাসন করে দেবেন। কিন্তু রহস্যজনকভাবে এক বর্ষার রাতে চৌধুরী বাড়ির দোতলার ঘর থেকে ত্রিদীপ চৌধুরী ও তার ভাইয়ের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ এবং পদ্মার নগ্নপ্রায় মৃতদেহ উদ্ধার হল।
কিভাবে তাদের এই পরিণতি, এই মৃত্যু রহস্যের কোনো সুরাহা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আর সেই থেকেই লোকজনের মুখে ভূত প্রেতের ব্যাপারটা ছড়িয়ে পড়ে। গল্প শেষ করে আরও একটা সিগারেট ধরালো সুচিন। দেশলাইয়ের স্বল্প আলোয় তিনজনের মুখ এই অন্ধকারে ক্ষণিকের জন্য উদ্ভাসিত হয়ে উঠল। নবীন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর তারপর আর কি, ওয়ারিশ না থাকায় ব্রিটিশ সরকার এই জমিদারির দখল নেয়। আর তারপর স্বাধীনতার পর তো এসবের ল্যাডাই চুকে যায়। সেই থেকে ওই বাড়ি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। প্রথম প্রথম চোর ডাকাত বা গ্রামের কেউ কেউ যেত গুপ্তধনের লোভে। জানিসই তো ওইসব বাড়িতে ট্রেজার পাওয়ার একটা সম্ভাবনা থাকেই। কিন্তু ওই ভূতের গল্প রটে যাওয়ার পর থেকে কেউ আর ওদিকে রাস্তা মাড়ায় না। এখন ঝোপ জঙ্গলে ভরে আছে জায়গাটা। ভূত না হলেও সাপ বিছে এসব থাকাটা অসম্ভব নয়। তাই রাতের বেলা ওদিকটা যাওয়া এমনিতেই রিস্কের ব্যাপার। এই আমরা যাব। গল্পটা শোনার পর থেকে বেশ একটা থ্রিল অনুভব করছি, বুঝলি? না, ওই জমিদার বাড়িতে একবার যেতেই হবে। কাল সকালে তোদের দেখাতে নিয়ে যাব। বস, সকালে না, রাত্রে যাব। এইসব বাড়ি রাতে দেখার মজাই আলাদা। তুই কি পাগল হলি নাকি? বললাম না, ভূত না থাকলেও সাপ খোপের ভয় আছে। সব ব্যবস্থা হয়ে যাবে। সকালে গিয়ে জায়গাটায় কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়ে আসবো, তাহলে আর সাপের ভয় থাকবে না। পায়ে বুট জুতো পরে নিলে বিষের ভয়ও নেই। আর শেয়াল বা কুকুর যদি কিছু থাকে তার জন্য দু একটা লাঠি নিলেই হবে। আর একটা বড় টর্চ লাগবে। আশা করি কাল সকালে এখানকার বাজারে পেয়ে যাব। ব্যাস, আর কি? সে ঠিক আছে, কিন্তু আরে ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না। শুধু শুধু ঘুরতে এসে চলে যাবো, তাহলে আর মজাটা কি হলো? একটু অ্যাডভেঞ্চার না হলে ট্রিপটা জমবে বল? তুই কি বলিস নবীন? নবীনও এ ব্যাপারে নিজের সম্মতি জানালো। শচীন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তোরা দুজনে যদি রাজি থাকিস তাহলে আমি আর কেন ব্যাগড়া দেব। তবে গেলেও বেশিক্ষণ থাকবো না, কিন্তু সন্ধ্যের মুখে গিয়ে ঘন্টাখানে কাটিয়েই ফিরে আসবো। রাজি থাকলে বল। মানব আর নবীন পরস্পরের মুখের দিকে দেখল। তারপর দুজনে প্রায় একই সঙ্গে বলে উঠল, আচ্ছা, রাজি। শচীন সিগারেটটা ফেলে হেসে বলল, তাহলে ওই কথাই রইল। তো চ, ফেরা যাক। অনেকক্ষণ হলো, গজপতির রান্না এতক্ষণে হয়ে গেছে। আজ খেয়ে দে ঘুম। কাল সকালে আবার বাজার যেতে হবে, মেলা কিছু কেনার আছে। চ। পরদিন সকালে তিন বন্ধু একটু তাড়াতাড়ি উঠে পড়ল। ব্রেকফাস্ট সেরে তিনজনে স্থানীয় বাজারে গেল। স্থানীয় বাজারে ওরা ওদের প্রয়োজন মতো 3 সেলের টর্চ, কার্বলিক অ্যাসিড এবং বাকি সব কিছুই পেয়ে গেল। বুট জুতো ওদের কাছেই ছিল। মোটা লাঠির জন্য আগে থেকেই গজপতিকে বলে রেখেছিল। লাঠি কি হবে তা জিজ্ঞাসা করাতে ওরা বলেছিল এখানে রাস্তাঘাটে কুকুরের ভয়, হাতে একখানা লাঠি থাকলে ভরসা পাবে। গজপতি তাই ওদের কথা মতো 3টে মোটা বাঁশের লাঠি জোগাড় করে রেখেছে। বাজার থেকে ফিরে একটু বিশ্রাম নিয়ে শুধুমাত্র কার্বলিক অ্যাসিডের বোতল আর লাঠিগুলো নিয়ে ওরা জমিদার বাড়ির দিকে চলল। টর্চের এখন প্রয়োজন নেই, ওটা রাতের বেলা কাজে আসবে। আর 5টা পুরনো জমিদার বাড়ির মতন এই বাড়িটাও আয়তনে বিশাল। দূর থেকেই বেশ স্পষ্ট দেখা যায়। বহুদিনের পরিত্যক্ত হওয়ায় আগাছার ঝোপ জঙ্গলে ঢেকে গিয়েছে। কোথাও কোথাও জঙ্গল মানুষের মাথার সমান উঁচু। তিনজনে লাঠি দিয়ে ঝোপ পিটিয়ে একটা পায়ে চলার মতো পথ করে নিল। একটু এগোতেই জমিদার বাড়ির পাঁচিল চোখে পড়ল। জায়গায় জায়গায় সেটা ভেঙে পড়েছে। ছোট বড় গাছের প্রায় দুর্ভেদ্য জঙ্গল। পাঁচিলের গা বেয়ে উঠেছে বড় বড় শেওড়া আর অশ্বত্থ গাছ। একটা গেট একসময় ছিল বটে, এখন তার একটা মরচে ধরা টুকরো একপাশে বেঁকে এলিয়ে পড়েছে। তার উপর এখন ঘন শ্যাওলা জমেছে। গেট দিয়ে ঢুকতেই এবার পুরো জমিদার বাড়িটা দেখা গেল। সামনে বিশাল বিশাল দালান,
দালানের পিছনে একটা উঁচু বারান্দা। জঙ্গল পেটাতে পেটাতে সেই বারান্দায় উঠে এলো তিনজন। বারান্দাটার এখানে ওখানে ফাটল দিয়ে গাছ বেরিয়েছে। বাড়ির দেওয়াল ফুঁড়েও বড় বড় গাছ, শ্যাওলা আর আগাছা জন্মেছে। কোথাও কোথাও ছাদ বা দেওয়াল ভেঙেই পড়েছে। বারান্দা দিয়ে ক্রমশ তারা ভিতরে এগোলো। ভিতরে সামনে অনেকটা ফাঁকা জায়গা। সেই জায়গাকে ঘিরে অর্ধগোলাকৃতিভাবে পাশাপাশি অনেকগুলো ঘর। শচীন বলল, এই ফাঁকা জায়গাটা হলো জমিদার বাড়ির দুর্গা দালান। এখানে একসময় দুর্গাপুজো হতো। অষ্টমীর দিন জোড়া মোষ বলি দেওয়া হতো। যদিও গ্রামের সাধারণ লোকের এই পুজোয় প্রবেশাধিকার ছিল না। মাঝে মাঝে আবার এখানেই যাত্রাপালা বা বাইজি নাচের আসর রাখা হতো। লাখ লাখ টাকা খরচ করে কলকাতা থেকে বাইজি বা যাত্রা পার্টি আনানো হতো। এমনকি লখনৌ থেকে অনেক বাইজি এসেও নেচে গেছে। সেই সময় টাকা আর মদের বন্যা বইতো এই জমিদার বাড়িতে। দু হাতে টাকা লোটাতো ত্রিদীপ চৌধুরী। ভাবতে পারিস, যেখানে দুর্গাপুজো হচ্ছে পরে সেই স্থানেই বাইজি নাচের আসর। কতটা নিচে নামলে মানুষের এই প্রবৃত্তি হয়। উপরের দিকে তাকালে দেখা যায় দোতলার জায়গায় জায়গায় চাপড়া খসে গেছে। কোথাও কোথাও ছাদ ভেঙে নিচে পড়ে রয়েছে। দোতলার বারান্দার লোহার রেলিংয়ে মরচে ধরেছে। তাতে বুনো লতা পেঁচিয়ে নিচের দিকে ঝুলছে। কাছেই একটা কোথাও খসখস শব্দ হলো। তিনজনেই তাকিয়ে দেখল একটা বেজির বাচ্চা ওদের দেখেই দৌড়ে পালিয়ে গেল ফাটলের মধ্যে। নবীন বলল, বেজি আছে মানে আর যাই হোক, কাছে পিঠে অন্তত সাপ নেই। সে যাই হোক, সাবধানের মার নেই। চল কার্বলিক অ্যাসিডটা জায়গায় জায়গায় ছড়িয়ে দিই। তিনজনে চারিদিকের ঝোপ জঙ্গল পিটিয়ে কার্বলিক অ্যাসিড ছড়াতে লাগলো আর নিচের ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। এক একটা ঘর আকারে বেশ বড়। কিছু কিছু ঘরে এখনো ঘুম ধরে যাওয়া ভাঙা চেয়ার, টেবিল ইত্যাদির ভগ্নাবশেষ পড়ে রয়েছে। শচীন জানালো, জমিদার বাড়ির সবকিছুই নাকি ইংরেজ সরকার পরে নিলামে বিক্রি করে দিয়েছে, আর বাকি টুকটাক যা ছিল তা চুরি হয়ে গেছে বা স্থানীয় লোকেরা এসে নিয়ে চলে গেছে। ওদের বাড়িতেই নাকি একটা পুরনো গ্র্যান্ডফাদার ক্লক আছে, যেটা একসময় এই জমিদার বাড়িটি ছিল। অবশ্য সেটা ওর পূর্বপুরুষকে জমিদার মশাই উপহার দিয়েছিল। বাকি দুজন জিনিসটা দেখতে চাইলে শচীন বলল সেটাও গজপতিকে দিয়ে বের করে রাখবে। মানব বলল, এই শচীন, সেই ঘরটা কোনটা জানিস, যেখানে ঘটনাটা ঘটেছিল? ওপরের দিকে তাকিয়ে শচীন বলল, ওই ঘরটা দোতলায়, তবে সিঁড়ির যে অবস্থা ওঠা যাবে কিনা জানি না। আচ্ছা আয় দেখি। নড়বড়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে কোনো রকমে উপরে উঠল তিনজন। একটা বেশ বড় ঘরের সামনে দাঁড়িয়ে শচীন বলল, এই সেই ঘর। ঘরটার দরজা বন্ধ। তিন বন্ধু মিলে একটু ধাক্কা দিতেই বহুদিনের পুরনো সেই ঘুম ধরা দরজা সশব্দে খুলে গেল। উল্টো দিকের পাল্লা ভাঙা জানালার শিকলের ফাঁক দিয়ে সকালের আলো এসে ঘরের মেঝেতে পড়েছে। মার্বেল বসানো মেঝেতে ধুলোবালির পুরু আস্তরণ। ঝুল আর মাকড়সার জালে ভরে আছে ঘরটা। এগোতে গেলেই চোখে মুখে ভর্তি হয়ে যায়। জানালা দিয়ে জংলি লতা ঢুকে মেঝে পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ঘরের বাতাসে ধুলো ময়লার একটা ভ্যাপসা পচা গন্ধ বেরোচ্ছে। মাথার উপর কড়িবর গায়ে একজোড়া পেচক দম্পতি বসে দিবা নিদ্রা দিচ্ছে। দরজার আওয়াজে তারা বেশ একটু বিরক্তই হলো। ঘরটা ভালো করে দেখে তিন বন্ধু নিচে নেমে এলো। তারপর নিচের বারান্দায় একটা ঠিকঠাক জায়গা দেখে সেটা একটু পরিষ্কার করে তার আশেপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিল। ঠিক করলো সন্ধেবেলা তিনজনে এখানে এসেই আড্ডা দেবে। বাকি দিনটা তিনজনে গ্রামে ঘুরে আড্ডা মেরে কাটাল।
নবীন আর শচীন গিয়ে ওদের বাড়ির পিছনের পুকুরে মাছও ধরল। মানব কিন্তু বেশি কথা বলল না। জমিদার বাড়ি থেকে আসার পরেই কেমন যেন চুপ মেরে গেছে ও। জিজ্ঞাসা করতে বলল, তেমন কিছুই না। পুরনো জমিদার বাড়ি আর তার ইতিহাস নাকি তাকে খুব অভিভূত করেছে। দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। গজপতি পোলাও, আলুর দম আর কচি পাঁঠার মাংস রেঁধেছিল। সাথে ছিল নবীনের ধরা বেশ বড় সাইজের রুই মাছ ভাজা। তিন বন্ধু জমাটি করে খেয়ে দুপুরে একটা টানা ঘুম দিল। সন্ধ্যাবেলা অল্প আলো থাকতে থাকতেই ওরা রওনা দিল। পায়ে পড়ে নিল ভারী বুট জুতো। গজপতিকে ওরা কিছু জানালো না। পাছে সে চেঁচামেচি করে, শুধু বলল সন্ধ্যের চা টিফিন ওরা বাইরেই করে নেবে। যদিও দুপুরের ভুড়িভোজের পর কারো পেটেই তেমন খিদে ছিল না। তিনজনে জমিদার বাড়ি পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে সন্ধে নামল। তিন বন্ধু নিজেদের পূর্ব নির্ধারিত জায়গায় টর্চের আলোয় ভালো করে দেখে একটা খবরের কাগজ বিছিয়ে বসে পড়ল। আকাশের ফিকে চাঁদের আলোয় তিন বন্ধু কেউ কারোর মুখ ভালো করে দেখতে পাচ্ছে না। শচীন একটা সিগারেট ধরিয়ে বলল, বেশিক্ষণ থাকবো না কিন্তু, ঘন্টাখানেকের মধ্যেই উঠে যাও। আরে তাড়া না, সবে তো এলাম। এসেই বাচ্চাদের মতো বাড়ি যাই করছিস কেন? হ্যাঁ, ফালতু কথা বকবি না। কথাই তো ছিল সন্ধেবেলা এসে অল্প কিছুক্ষণ থেকেই চলে যাব। কি মানব? উত্তরে মানব শুধু মুখ দিয়ে একটা শব্দ করল। সকাল থেকেই মানবের সেই গম্ভীর ভাব এখনো যায়নি। ও এখনো বেশ কম কথাই বলছে। নবীন শচীনকে পাল্টা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ ভারী মেঘ ডাকার আওয়াজে তিনজনে চমকে উঠে আকাশের দিকে তাকালো। তিন বন্ধু অবাক হয়ে দেখল, একটু আগে দেখা সন্ধ্যের পরিষ্কার আকাশটা হঠাৎ কখন যেন ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশের বুক চিরে খেলে যেতে লাগলো বিদ্যুৎ শিখা। তিনজনে তাড়াতাড়ি করে ছাদ ঢাকা বারান্দার উপরে এসে পড়ল। এই অসময়ে বৃষ্টি? হ্যাঁ, তাই তো দেখছি। তো আগে যখন এলাম তখন তো আকাশ পরিষ্কার ছিল। আর বছরের এই সময় তো সচরাচর বৃষ্টি হয় না। শচীন টর্চটা জেলে আশেপাশে আরও একবার দেখে নিল। খবরের কাগজগুলো জল লেগে একেবারে ভিজে গেছে, তাই বসার আর উপায় নেই। তাড়াহুড়ো করে বারান্দায় উঠে আসতে গিয়ে শচীনের হাতের সিগারেটটা মাটিতে পড়ে গেল। শচীন প্যাকেট থেকে একটা নতুন সিগারেট বের করে মুখে নিল। পকেট থেকে দেশলাইটা বের করে তার থেকে একটা কাঠি বের করলো, কিন্তু সেই কাঠি আর তার জ্বালানো হলো না। তার আগেই একটা নারী কণ্ঠের তীব্র আর্তনাদে শচীনের হাত থেকে দেশলাইয়ের বাক্সটা পড়ে গেল। চমকে উঠল তিন বন্ধু। সেই অন্ধকারে ওই আর্তনাদ শুনলে যে কেউই ভিড়মি খাবে। তবে কি গজপতির কথাই ঠিক? সত্যি এ বাড়িতে অলৌকিক কোনো ছায়া রয়েছে? কিন্তু ওরা আধুনিক মনস্ক শহুরে ছেলে, গ্রাম্য কুসংস্কার ওদের মধ্যে নেই। তাই এই অকস্মাৎ চিৎকারে ওরা চমকে উঠলেও ভয় পেল না। তিনজনে টর্চ জেলে ভাঙা বাড়ির ঘরগুলো খুঁজতে লাগলো। ওদের কুসংস্কার মুক্ত মন বলছে, তাহলে কি রাতের অন্ধকারে ভুতুরে বাড়ির গুজবের আড়ালে এখানে অসামাজিক কাজকর্ম হয়? একটু পরে আবার শোনা গেল সেই আর্ত চিৎকার। কোনো মেয়ে যেন নিজের কাতর মিনতির দ্বারা নিজের প্রাণ ভিক্ষা চাইছে, যেন নিজের আব্রুকে বাঁচাতে চাইছে কোনো নরখাদকের থাবার হাত থেকে। উপরে কুইক, আওয়াজটা উপরের ঘর থেকেই আসছে। তারপর বাকি দুজনকে অবাক করে দিয়ে ও দোতলার ভাঙা সিঁড়িটার দিকে ছুট দিল।
ভাবটা এমন যেন ও জানতো এমন কিছু একটা হবে বা হতে চলেছে। সচিন আর নবীন দৌড়তে লাগলো ওর পিছন পিছন। ভাঙা সিঁড়ির 3-4 লাফে পেরিয়ে দোতলায় উঠে গেল মানব। বাকি দুজনও পৌঁছালো একটু পরে। উপরে পৌঁছে ওরা দেখল সকালের সেই ঘরটার দরজার নিচ থেকে একটা মৃদু আলো আসছে। ঘরের কাছে পৌঁছে দেখল দরজাটা ভেজানো। অল্প চাপ দিতেই দরজাটা ফাঁক হয়ে গেল। তারপর সেই দরজার ফাঁক দিয়ে তিনজনে যা দেখল তাতে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল ওদের মেরুদণ্ড দিয়ে। সকালের সেই ধুলো বালি জমা ঘরটা এখন পরিবর্তিত হয়েছে এক সুরম্য শয়ন কক্ষে। ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বলছে। বাইরে থেকে আসা ঝোড়ো হাওয়ায় কেঁপে উঠছে তার শিখা। লণ্ঠনের আলোয় ঘরের পরিবেশটাকে আরো মায়াময় লাগছে। এমন সময় এক মহিলা মূর্তি ঘরে ঢুকে খাবারের থালাটা নির্দিষ্ট স্থানে রাখল। লণ্ঠনের স্বল্প আলোয় মহিলাকে দেখে মনে হচ্ছিল যেন স্বর্গচ্যুত কোনো অভিশপ্ত অপ্সরা। তার লাস্যময়ী চেহারা সেই আলো আধারিতে রহস্যময়ী রূপ ধারণ করেছে। এদের আর বুঝতে বাকি রইল না ঘরে উপস্থিত ওই দানবাকৃত চেহারার পুরুষটি আসলে ত্রিদীপ চৌধুরী, আর ওই লাস্যময়ী চেহারার মহিলা আসলে পদ্মা। পদ্মার সেই মায়াময়ী উজ্জ্বল যৌবনা রূপ যেন ত্রিদীপ চৌধুরীর ভেতরের কামনার আগুনে ইন্ধন চালিয়ে দিল। ভালো মন্দের বিচার বুদ্ধি ত্যাগ করে আদিম তাড়নায় ছটফট করতে লাগলো ত্রিদীপ চৌধুরী। আঙুলের ইশারায় সে পদ্মাকে কাছে ডাকল। পদ্মা সরল মনেই তার কাছে গিয়ে দাঁড়ালো। কাছে যেতেই পদ্মার একটা হাত খপ করে চেপে ধরে তাকে একটানে নিজের শয্যায় তুলে নিল সেই ডাকাত জমিদার। আপনি কি করছেন ঠাকুর দাদা? কি করছেন আপনি? ছেড়ে দিন, ছেড়ে দিন, আমরা পায়ে পড়ছি। আমি কোনো রকমে তার হাত থেকে পালানোর চেষ্টা করলো সে, কিন্তু পারল না। কি করছেন আপনি? কামাধ্য ত্রিদীপ চৌধুরী তার শাড়ির আঁচল টেনে ধরে এক ঝটকায় তাকে ঘরের মেঝেতে ফেলে দিল। তারপর হিংস্র শক্ত লোলুপ সাপদের মতো ঝাঁপিয়ে পড়ল পদ্মার উপর। তিন বন্ধুর বুঝতে অসুবিধে হলো না এখানে যা ঘটছে তা শচীনের বর্ণিত ইতিহাসেরই পুনরাবৃত্তি। এই নারকীয় খেলার নীরব দর্শক হওয়া ছাড়া তাদের আর কিছুই করার নেই, কারণ এখানে যা কিছু ঘটছে তা শুধু অতীতের ছায়া মাত্র। প্রথম রিপুর তাড়নায় ত্রিদীপ চৌধুরীর মাথায় তখন দানব ভর করেছে। পদ্মা চিৎকার করে নিজের সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই নরপিশাচের সাথে পেরে ওঠা তার সাধ্য নয়। তাই একসময় সে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। ক্ষুধার্ত জানোয়ারের মতন পদ্মার ফুলের মতো শরীরটাকে সে যেন খুবলে খুবলে খেতে লাগলো। সেই ফুলের সমস্ত পাপড়িগুলোকে দলিত মলিত করে তার সবটুকু মধু নিঃশেষ করে ত্রিদীপ চৌধুরী যখন উঠে দাঁড়ালো, তখন পদ্মার শরীরে আর প্রাণ নেই। পরম তৃপ্তি নিয়ে উঠে বসল ত্রিদীপ চৌধুরী। মেঝেতে পড়ে থাকা কাপড় তুলে নিয়ে নিজের পোশাক ঠিকঠাক করছে।
এইবার আচমকা যে ঘটনা ঘটল তাতে আরো আশ্চর্য হলো তারা। শচীন ও নবীনকে চমকে দিয়ে এক লাথি মেরে দরজা খুলে দিল মানব। এতক্ষণ ওরা লক্ষ্য করেনি, কিন্তু এখন দেখল মানবের দুই চোখে যেন আগুন জ্বলছে। ঘরে ঢুকে পদ্মার দিকে একবার তাকায় মানব, পরক্ষণে গর্জে ওঠে, জমিদার ত্রিদীপ চৌধুরী! মানবের সেই গর্জন এক মুহূর্তের জন্য খান খান করে দিল সেই জমিদার বাড়ির নিস্তব্ধতাকে। তার গলায় রাগ, ঘৃণা ও উত্তেজনার উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। শচীন আর নবীন অবাক হয়ে দেখে ইতিমধ্যেই যেন কোনো এক মন্ত্র বলে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে মানবের পোশাক আশাকও। তার পরনে এখন আর পরে আসা জিন্স শার্ট নয়, তার জায়গায় খদ্দরের ধুতি আর ফতুয়া। মানবের চোখ মুখের অভিব্যক্তিও অনেকটা পরিবর্তিত হয়ে গেছে। তার চেহারায় আধুনিক যুগের শহুরি চাকরিজীবী মানুষের একঘেয়েমি ছাপটা আর নেই, বরং তার জায়গায় ফুটে উঠেছে ধৈর্য, আদর্শ এবং দৃঢ় চেতনার এক অপূর্ব সমাবেশ। এইবার সে ত্রিদীপ চৌধুরীর দিকে ফিরে বলল, ছি দাদা, ছি! পদ্মাকে আমি তোমার ভরসায় রেখে গিয়েছিলাম। ও তোমাকে দাদা ঠাকুর বলতো, নিজের বাবার মতন তোমার সম্মান করত, আর তুমি কিনা তারই সর্বনাশ করলে, তাকেই মেরে ফেললে। জানো ভগবান কেন তোমায় নিঃসন্তান করেছেন? কেন বৌদির কোনোদিন কোনো ছেলে পুলে হয়নি? কারণ তুমি কারোর বাবা হওয়ার যোগ্যই না। স্নেহ ভালোবাসা কাকে বলে তুমি তা জানোই না। কারো সম্মান শ্রদ্ধা পাওয়ার অধিকার তোমার নেই। তোমায় শুধু মানুষ ভয় পেতে জানে, ভয়। যেমন ভয় মানুষ জঙ্গলের হিংস্র জানোয়ারদের পায়, তেমন ভয়। আর যদি তোমার নিজের মেয়ে থাকতো, তাহলে হয়তো তুমি তাকেও। আমার ঘৃণা হচ্ছে এই ভেবে যে তোমার আমার শরীরে একই রক্ত বইছে। তারপর পদ্মার মৃতদেহটা কোলে তুলে নিল মানব। শচীন আর নবীন কি করবে ভেবে পেল না। ঘটনার আকস্মিকতায় যেন তাদের চলন শক্তি আর বাকশক্তি দুটোই লোপ পেয়েছে। প্রকৃতির এই অলৌকিক ছায়াছবির তারা কেবলই দর্শক। হঠাৎ মানব নিজের ফতুয়ার পকেট থেকে পিস্তল বের করে শটান ত্রিদীপ চৌধুরীর সামনে ধরল। মানবের কাছে পিস্তল এলো কোথা থেকে? তবে যা অশৈলী কাণ্ড ঘটছে তাতে কিছু আশ্চর্যের নয়। মানব বন্দুক তুলে ধরলেও গুলি চালাতে পারল না। এক মুহূর্তের জন্য হাতটা কেঁপে উঠল তার। বন্দুকটা মাটিতে পড়ে গেল। পদ্মার কাছে গিয়ে সস্নেহে তার মাথাটা কোলে তুলে নিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দুই বন্ধু অবাক বিস্ময়ে দেখল মেঝেতে পড়ে থাকা পিস্তলটা নিচু হয়ে তুলে নিল ত্রিদীপ চৌধুরী। তার দুই চোখ এখন ভাটার আগুনের মতো লাল। ঘরের আলোতেও যেন দুটো জলের বিন্দু চিকচিক করে উঠল তার সেই চোখে। তার ঘর্মাক্ত মুখে যেন অবদমিত জিঘাংসা লেগে রয়েছে। পিস্তল হাতে ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো মানবের দিকে। মানব এখন পিছন ফিরে পদ্মার মৃতদেহটাকে কোলে নিয়ে বসে রয়েছে। বন্দুকটা সে তাক করলো মানবের মাথা লক্ষ্য করে। শচীন নবীন চিৎকার করে বন্ধুকে সতর্ক করে দিতে চেষ্টা করলো, কিন্তু পারল না। হঠাৎ কি হলো যেন এক লহমায় পাল্টে গেল ত্রিদীপ চৌধুরীর দানবিক মুখ। যেন হিংসা লোপ পেয়ে সেখানে দেখা দিল অনুশোচনার প্রতিচ্ছবি। চোখের রাগ মুছে গিয়ে সেখানে ফুটে উঠল বেদনা। হাতে ধরে থাকা পিস্তলের নলটা এখন মানবের মাথা থেকে সরে আচমকা ঘুরে গেল তার নিজের মাথার দিকে। এক মুহূর্তে মানবের দিকে সস্নেহে তাকিয়ে
সশব্দে ট্রিগার টেনে দিল ত্রিদীপ চৌধুরী। বন্দুকের আওয়াজ, আলোর ঝলকানিতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ হয়ে গেল শচীন আর নবীনের। পরক্ষণেই আরো একটা গুলির শব্দে তাদের চমক ভাঙল। চোখ খুলে দেখল, কোথায় ত্রিদীপ চৌধুরী, কোথায় পদ্মা? ঘরের ভেতর এখন নিশ্ছিদ্র অন্ধকার, যেন ওরা দুজন এতক্ষণ ধরে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। শচীন টর্চ মেরে দেখল ঘরের অবস্থা সেই সকালের মতনই, চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। জানালা দিয়ে বুনো লতা এসে মেঝেতে ছড়িয়ে রয়েছে, আর সেই ধুলো ময়লার মধ্যেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে মানব। তার পোশাক আর চেহারা এখন সেই আবার আগের মতোই স্বাভাবিক। দুই বন্ধু দৌড়ে গিয়ে মানবকে টেনে তুলল, বোতল থেকে জল নিয়ে চোখে মুখে ছিটে দিল। কিছুক্ষণ সেবা যত্নর পর জ্ঞান ফিরল মানবের। মাথায় হাত দিয়ে কোনো রকমে উঠে বসে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছিল বলতো? আমি কোথায়? না না, সে কথা পরে হবে, কিন্তু তোর কি হলো বলতো? তুই হঠাৎ ছুটে গেলি কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সকালবেলা এই ঘরটা দেখার পর থেকেই চোখের সামনে কী সব যেন আবছা আবছা ভাসছিল। মনে হচ্ছিল যেন এখানে আমি আগেও এসেছি। বুকের মধ্যে কেমন যেন একটা চাপা কষ্ট হচ্ছিল, কিন্তু কেন হচ্ছিল তা ঠিক বুঝতে পারছিলাম না। তোরা চিন্তা করবি বলে তোদের আর বিশেষ কিছু বলিনি। তারপর যখন সেই চিৎকারটা শুনলাম, মনে হলো যেন এক্ষুনি না গেলে আবার সব শেষ হয়ে যাবে। ঘরের সামনে পৌঁছেছিলাম এত অবধি মনে আছে, কিন্তু তারপর কি হয়েছিল তার মনে নেই। হুঁশ ফিরতে দেখলাম তোরা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছিস। এর মাঝে কি হয়েছিল এখানে? নবীন সংক্ষেপে ওকে এতক্ষণে যা যা ঘটেছে তার একটা ভূমিকা বলল। কিছুক্ষণ হতবম্ব হয়ে সেই ধুলোতেই বসে রইল মানব। তারপর বন্ধুদের ধরে কোনো রকমে উঠে দাঁড়ালো। বেশ কাহিল দেখাচ্ছে ওকে। ওর অজান্তেই ওর মনের ওপর দিয়ে বেশ খানিকটা ঝড় বয়ে গেছে। শচীন বলল, শোন না, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চল এবার ফিরে যাই। যা দেখতে জানতে আসা তা তো হলো। মানবকে ধরাধরি করে দুই বন্ধু নিচে নেমে এলো। বাইরে বৃষ্টি তখন থেমে গিয়েছে। থেমে গেছে বলাটা ভুল হবে, মনে হচ্ছে যেন বৃষ্টি হয়নি। আকাশ আগের মতোই নির্মেঘ। ঝোপ জঙ্গলের গাছপালার উপর জলের একটা বিন্দুও পড়ে নেই। মাটিও একেবারে শুকনো। তিনজনে একটু অবাক হলো। চেনা পথে জমিদার বাড়ির বাইরে বেরিয়ে এসে বাড়ির দিকে হাঁটা দিল ওরা। মুক্ত হাওয়ায় মানব এখন বেশ খানিকটা সুস্থ বোধ করছে। বেশ কিছুক্ষণ নীরবে হাঁটল তিনজন। তিনজনের মনের মধ্যেই ভয়, বিস্ময় এবং ঘটনার আকস্মিকতা এক আশ্চর্য অনুভূতি সৃষ্টি করেছে। ওরা বিশ্বাসই করতে পারছে না এতক্ষণ ওরা চোখে যা দেখল, কানে যা শুনল, সে সবই সত্যি ঘটনা এবং বহুদিন আগে ঘটে যাওয়া এক রাতের বাস্তব ঘটনা। নবীনই প্রথম নীরবতা ভাঙল। তাহলে শেষের আরও একটা গুলির শব্দ, ওটা কিসের? শচীন এতক্ষণ পর একটা সিগারেট ধরালো, তারপর বলল, ত্রিদীপ চৌধুরীর ছোট ভাই কিন্তু সেদিন দাদার ওপর গুলি চালাতে পারেনি। নিজের বাবার সমান বড় ভাইয়ের ওপর গুলি চালাতে গিয়ে তার হাত কেঁপে যায়। হাত থেকে রিভলভার পড়ে যায় মাটিতে। এদিকে জীবনে এই প্রথমবার নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় ত্রিদীপ চৌধুরীর।
জীবনে সে অনেক পাপ করেছে, অনেক মানুষের সর্বনাশ করেছে। কোনোদিনও তার মনে কোনো অনুশোচনা বা পাপ বোধ জন্মায়নি। কিন্তু সেদিন তার ভাইয়ের কথাগুলো তার ভিতরটাকে ওলটপালট করে দিয়েছিল। ওর নিশ্চয়ই মনে হয়েছিল সত্যিই তো ওকে সবাই ভয় পায়, ঘেন্না করে। আজ ওর নিজের ভাইও দূরে চলে গেল, আর এসবের জন্য ও নিজেই দায়ী। সেদিন ডাকাত জমিদার ত্রিদীপ চৌধুরীর আরক্ত চোখ থেকে প্রথমবারের জন্য একটা ক্ষীণ অশ্রুর ধারা নেমে আসে। মেঝে থেকে রিভলভারটা তুলে নেয় ত্রিদীপ চৌধুরী। প্রথমে আমাদের মনে হয়েছিল রাগের মাথায় সে ভাইকে গুলি করে দেবে, কিন্তু ভাইটাকে ত্রিদীপ চৌধুরী সত্যিই ভালোবাসত। নিজের এই অমানবিকতায় লজ্জিত হয়ে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে জমিদার বাবু। তার আত্মগ্লানি তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। শেষ মুহূর্তে মানুষটার মধ্যে হয়তো সত্যিই বিবেক জেগে উঠেছিল। আঘাত না পেলে ভালো মানুষ যেমন মন্দ হয় না, তেমনি মন্দ মানুষকে ভালো করতে হলেও একটা পাল্টা আঘাতের হয়তো প্রয়োজন আছে। আর দ্বিতীয় গুলির শব্দটা হয়তো ত্রিদীপ চৌধুরীর সেই বিপ্লবী ভাইয়ের আত্মহত্যার। মানে এক মুহূর্তে এই সবচেয়ে কাছের দুটো মানুষ যখন চলে যায়, কারই বা মাথার ঠিক থাকে? বেঁচে থেকে কি বা করতো, কার জন্য বাঁচত? মুখ নামিয়ে মানবের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল সচিন। তারপর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস নবীন, আমার এতক্ষণে ত্রিদীপ চৌধুরীর সেই বিপ্লবী ভাইয়ের নামটা মনে পড়েছে। কি নাম? সত্যি কি অদ্ভুত সংযোগ দেখ। রায়বাহাদুর ডাকাত জমিদার ত্রিদীপ চৌধুরীর সেই বিপ্লবী ভাইয়ের নাম সেদিনও ছিল মানব চৌধুরী। কহিবে কি বলো হে প্রাণ সখাম, জামিন কাটিবে আসিবে তৃষিত ভোর। কহিবে কি বলো হে প্রাণ সখাম, জামিন কাটিবে আসিবে তৃষিত ভোর। কহিবে কি বলো। কেমন লাগলো জিৎ দত্তের লেখা গল্প শতদলপুরের জমিদার বাড়ি? জিৎ দত্ত দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বোড়াল গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার স্কুল জীবন কেটেছে বোড়াল হাই স্কুলে। পরবর্তীকালে নেতাজি নগর ডে কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক। বর্তমানে হুগলি জেলার একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পদার্থবিদ্যার লেকচারার হিসেবে কর্মরত। অধ্যাপনার পাশাপাশি লেখালেখি করতে তিনি খুব পছন্দ করেন। বর্তমানে প্রতিলিপির একজন নিয়মিত লেখক এবং পাঠকও। তাই ওনার গল্প এবং অন্যান্য আরও লেখকের গল্প পড়তে প্রতিলিপি অ্যাপ ডাউনলোড করুন নিচের দেওয়ার লিঙ্ক থেকে। আর অবশ্যই গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করবেন, গল্পটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। গল্প পাঠে আমি বরেন, আমার সাথে ছিল পূজা এবং তমাল। এছাড়াও মিডনাইট হরর স্টেশন থেকে সায়ক আমান আর ট্যাশকরু থেকে সৌভিক। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। কহিবে কি বলো।